আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ 12ই ফেব্রুয়ারি সকাল থেকে বাংলাদেশে ভোট গ্রহণ শুরু হবার কথা, কিন্তু যেহেতু এটা পৃথিবীর সেরা নির্বাচন, অলরেডি আমরা শুনতে পাচ্ছি, বিভিন্ন ভিডিও পাচ্ছি, অভিযোগ পাচ্ছি যে গতকাল সন্ধ্যা 7টা থেকেই ভোট গ্রহণ শুরু হয়ে গেছে এবং কোনো কোনো কেন্দ্রে ভোট গ্রহণ শেষ করে রীতিমতো রেজাল্ট শিট পর্যন্ত রেডি হয়ে আছে। কেন আর আসার সময় আমার মনে হয় ভোটের কাজ প্রভাব দিচ্ছে এটা আমার রেফারেন্স হিসেবে আমি লোকের ইনশাল্লাহ আমি এখন ইউনুস ম্যাজিক বলে কথা। এতদিন আমরা রাতের ভোটের কথা শুনেছি, বিশেষ করে 2018 সালে রাতের নাকি ভোট হয়েছিল, কিন্তু আজ অবধি আমরা একটা ভিডিও ফুটেজ পাইনি যেখানে দেখানো হচ্ছে বা দেখা যাচ্ছে যে রাতে ভোট হচ্ছে। এই অপপ্রচার যখন চলছিল, এবার আমরা হাতে নাতে প্রমাণ পাচ্ছি। আজকে আমি আপনাদের ছোট ছোট অনেকগুলো ক্লিপ দেখাবো, এই ক্লিপগুলো প্রমাণ হিসেবে থাকুক। এখন একটা নতুন সমস্যা হয়েছে যে কিছুদিন পর পর ইন্টারনেট থেকে, অনলাইন থেকে এইসব অপরাধের চিহ্ন যেসব ভিডিও আছে সেইগুলো ক্লিয়ার করা হয়, সেগুলো রিমুভ করা হয়। আপনি দেখবেন যে ইউনূস ক্ষমতা নেওয়ার পর থেকে যতগুলো মব জাস্টিস, যতগুলো অন্যায় হয়েছে, অধিকাংশ ভিডিও কিন্তু এখন আর অনলাইনে পাওয়া যায় না। সুতরাং আমি কিছু ডাউনলোড করে রেখেছি এবং আপনাদের দেখাবো। তো এই যে মানে ভোটটা যে সন্ধ্যা থেকে হচ্ছে, রেজাল্ট শিট তৈরি হয়ে গেছে, আমরা যেটা আশঙ্কা করছিলাম যে এই রেজাল্ট, এই ভোটের ফলাফল আগের থেকে তৈরি হয়ে আছে, সেই আশঙ্কাটাই সত্যি হচ্ছে। গণভোটের ব্যালট পেপারও পাওয়া গেছে বেশ কিছু কেন্দ্রে যেখানে সিল মারা হচ্ছে। সিল মারা ব্যালটের ছবি পর্যন্ত আমাদের কাছে এসেছে। তো এই যদি নির্বাচন হয় তাহলে আপনারা কি করবেন? একটা নির্বাচিত সরকারকে জঙ্গি অভ্যুত্থানের মধ্যে সরানো হলো, গণতন্ত্রের স্বপ্ন দেখানো হলো, মানবাধিকারের কথা বলা হলো, কত কিছু বলা হলো, কিন্তু তার রেজাল্ট আজকে আমরা দেখছি যে 12 তারিখের নির্বাচন, 11 তারিখ সন্ধ্যা থেকেই ভোট প্রদান শুরু। আরো খুব ইন্টারেস্টিং হলো যে কাল সারা রাত বাংলাদেশের প্রতিটি আসনে টাকা উড়েছে। একটি সূত্র আমাকে জানিয়েছে যে কাল রাতে এবং দিনে, একদিনে প্রায় 3,000 কোটি টাকার লেনদেন হয়েছে। এবং একটা গোয়েন্দা সূত্রে কালকে কিছু রিপোর্ট পেয়েছিলাম, সেখানে বলা হয়েছিল যে কেন্দ্রে যারা দায়িত্ব পালন করবে, যেমন প্রিজাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, তাদের সবার পাওনা টাকা যেন ঠিক মতো প্রদান করা হয়, মানে কাউকে যেন না ঠকানো হয়, কাউকে যেন বঞ্চিত না করা হয়। এই যে একটা ভিডিওতে দেখলাম যে দুজন অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার জামাত নেতার বাড়িতে। আপনার পরিচয়টা বলেন। বলেন না পরিচয়টা বলেন। নাম লিটন মিয়া, সারিঘাট উচ্চ বিদ্যালয়। আপনি এখানে বিরাখাই মাদ্রাসা সেন্টারে কি আপনি কোন দায়িত্বে আছেন? সহকারী প্রিজাইডিং। নামটা বলেন, জুড়ে শুয়ে বলেন। আপনার নামটা বলেন। আমার নাম কাবুল চন্দ্র পাল। আপনারা একজনের বাড়িতে, মানে প্রকাশ্যে জামাতে ইসলামীর একজন নেতা ওই আলিমুদ্দিন ওনার বাড়িতে কেন গেছিলেন এটা বলেন। টাকার জন্য না, কিসের জন্য গেছিলেন? এই এই ব্যাড এইগুলো নিয়ে কিসের জন্য গেছিলেন বলেন। আপনারা বলেন। অর্থাৎ এই সংগঠনটার পক্ষ থেকে, এই জামাত ইসলামের পক্ষ থেকে একটা বাজেট করা হয়েছে যারা নির্বাচনী কেন্দ্রে দায়িত্ব পালন করবে, এবং সবাইকে সেই টাকাটা ঠিক মতো দিতে হবে। পরশুদিন আমাকে একজন চিটাগাং থেকে ফোনে বলছিলেন যে আমি একটা ভিডিও করেছিলাম যে পরিবার প্রতি 15,000 টাকা দেওয়া হবে। তো সেই লোক আমাকে একটা খুব সুন্দর কথা বলেছে, খুবই মূল্যবান কথা, যে বলেছে যে জামাত বলেছে 15,000 টাকা তারা পরিবার প্রতি দেবে। তো যার কাছে এই টাকাটা দেবে জামাতের সংগঠনের, সে ঠিক যে
15,000 টাকা ওই পরিবারকে দেবে, কিন্তু এই টাকাটা যদি বিএনপির কাউকে দেয়া হতো তাহলে দেখা যেত যে সে 1,000 টাকা ওই পরিবারকে দিছে আর 14,000 টাকা তার নিজের পকেটে রেখেছে। সুতরাং জামাতের ইসলাম এই যে টাকার খেলা চলতেছে, বিএনপির অনেকেও টাকা নিয়ে ধরা পড়েছে, কিন্তু জামাত খুব অর্গানাইজড এবং যে জামাত যে টাকাটা কমিট করেছে যাকে দেওয়ার, সেই টাকাটা সেখানে সেই পরিবারে পৌঁছে যাচ্ছে। এটা হলো জামাতের ক্যাডার ভিত্তিক সংগঠনের ডিসিপ্লিন, মানে অন্যায়গুলো তারা অত্যন্ত শৃঙ্খলার সাথে করে থাকে। আরো নতুন কিছু বিষয়, যে জামাতের যেহেতু ক্যাডার সংখ্যা লিমিটেড, আমি আগেও বলেছি যে তাদের ক্যাডার একদম যা আছে, যেমন ধরেন চট্টগ্রামে একটা মিটিং হবে, তারা চট্টগ্রামের আশেপাশে সব জায়গা থেকে ক্যাডার আনবে। যদি চট্টগ্রামে একই সময়ে 4টা মিটিং হয় তখন কিন্তু তারা বিপদে পড়ে যায়, তখন ওই একই লোক 4 ভাগে ভাগ হয়ে যায়। তো এবার এই নির্বাচনে তাদের প্রচুর ম্যান পাওয়ার লাগছে, কিন্তু যেহেতু তাদের সদস্য সংখ্যা সব লিমিটেড, তাদের ভোটের সাপোর্ট 6-7%, সর্বোচ্চ 10%। তো এবার তারা রোহিঙ্গা শিবির থেকে প্রচুর রোহিঙ্গা ভাড়া করেছে তাদের ভোটে খাটবার জন্য। অনেক রোহিঙ্গাই ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছে। আর আরেকটা ইন্টারেস্টিং বিষয়, যে তারা ঠিক করেছে বেশ কিছু কেন্দ্র তারা পুড়িয়ে দেবে। কেন্দ্র পুড়িয়ে এই দোষটা চাপাবে আওয়ামী লীগের উপরে, কারণ আওয়ামী লীগ নির্বাচন বর্জন করেছে এবং এর আগে আমরা দেখেছি যে বিএনপি নির্বাচন বর্জন করত। বিএনপির অবশ্য নির্বাচনের বর্জনের প্রেক্ষাপট ভিন্ন, আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না, আর বিএনপি অংশগ্রহণের সুযোগ থাকা সত্ত্বেও তারা পার্টিসিপেট করতে না, এবং বিএনপির সাথে জামাতও থাকতো। এই বিএনপি জামাত মিলে তারা ভোটের আগের দিন রাতে ব্যাপক সন্ত্রাস করতো। 2014 সালের যে নির্বাচন হয়েছিল সেখানে কয়েক হাজার স্কুল পুড়িয়ে দেওয়া হয়েছিল ভোট কেন্দ্র হবে বলে। তো এবার আওয়ামী লীগের একটা বিষয় হয়েছে, আওয়ামী লীগ ভোট বর্জন করেছে ঠিকই, কিন্তু আওয়ামী লীগ কিন্তু ভোট প্রতিহত করা বা কোনো সন্ত্রাসের দিকে যায়নি। আমি আওয়ামী লীগের অনেকের সাথে কথা বলেছি, তারা বলেছে যে আমরা ভোট বর্জন করেছি, আমরা মানুষের কাছে আহ্বান জানিয়েছি, আমরা আমাদের নেতা কর্মীদের প্রতি নির্দেশনা পাঠিয়েছি, সুতরাং আমরা আশা করি তারা ভোট দেবে না, কিন্তু আমরা কোনো সন্ত্রাসী পথে যাব না। আওয়ামী লীগ আসলে এই সন্ত্রাস, হঠকারী সিদ্ধান্ত এগুলো যায় না, এবং আওয়ামী লীগ বলেছে যে এটি আমরা রাজনৈতিকভাবেই মোকাবেলা করব। কিন্তু জামাত যেহেতু তারা নিজেরা আগে ভাঙচুর করছে, তারা এই কেন্দ্র পোড়ায়, বেশ কয়েক কেন্দ্র পোড়াইছে, এবং স্বভাবতই মানুষ মনে করবে বোধহয় আওয়ামী লীগ করেছে, কিন্তু সেই কেন্দ্র পোড়াতে গিয়েও তারা ধরা পড়েছে, মানে এমনই কপাল। জামাতের 3 জনকে ধরা হয়েছে শালবর ভোট কেন্দ্র পুরি দেওয়ার জন্য এবং টাকা সহ। এরা ভোট কেন্দ্রের সামনে আছে শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়, এই দেখেন সাইনবোর্ড, এখান থেকে তাদেরকে ধরা হয়েছে। আপনাদের আমার নাম কামরুল হাসান। বাড়ি কোথায়? এই যে এখানে ওই মোড়ে, ওই বাড়ি কোথায়? আমির ভাই আপনারা ডাকেন। আপনারা কে কি করেন? আমি এখানকার ওয়ার্ড সভাপতি। আপনি? এখান থেকে এখানে উঠে মুরব্বীরে ধরলাম, মুরব্বীর পকেটে টাকা, আর দেখি ওনার হাতে দেখবে ওইটা, আর ওরা দুজনে, উনি আর উনি, এই দুজনের হাতে এটা। হ্যাঁ, কোন তো সমস্যা নাই, এই দুজন থেকে পাইছি আমরা। টাকা কি কাউরে দিচ্ছিল এরকম পর্যায়ে পাইছেন, নাকি এমনি কাছে ছিল? না, টাকা দিচ্ছে, ওইখান থেকে নেমে মানে উঠতেছে উপরে। তো এখানে একটা লোক ছিল, ওদের রিসিভ করতেছে, হ্যাঁ, ওরে টাকাটা দিতে চাচ্ছিল, উনি দূরে যাইছে আমার ধরার সাথে সাথে, মানে ওরা টাকা দিবে আর অপশনটা দিবে। এখন যে আশঙ্কাটা হলো যে জামাতে ইসলামকে ক্ষমতায় আনার জন্য ডক্টর ইউনূস মরিয়া, জেনারেল ওয়াকার সেও মরিয়া, কিন্তু সে আবার তারেক রহমানের সাথে ভাঁজ খাচ্ছে, তারেক রহমানকে বোঝাচ্ছে যে স্যার আমরা আপনার সাথে আছি, কিন্তু তলে তলে জামাত। এখন ভয়টা হলো যে আলটিমেটলি যে রেজাল্টটা ডিক্লেয়ার হবে সেখানে জামাতকেই মেজরিটি আসনে বিজয়ী দেখানো হবে কি না। বিএনপি বলেছিল তারা মধ্যরাত থেকে ভোট কেন্দ্র পাহারা দেবে, কিন্তু আজকে এখন পর্যন্ত যা জানতে পারছি তাতে তো মনে হচ্ছে বিএনপির নেতাকর্মীরা বোধহয় ক্ষমতায় চলে গেছে, এই আনন্দে কাল নাকে তেল দিয়ে ঘুমিয়েছে। না হলে জামাত এত 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 অপকর্ম করলো, এর খুব কমই বিএনপি ধরতে পেরেছে। সুতরাং আপনারা রেডি থাকেন,
পপকর্ন এসব নিয়ে বসে থাকেন, খেলা চলছে। এবং আজকে ওরা যেটা করেছে, ওরা অপকর্মগুলো কাল রাতেই সেরে ফেলেছে। আজকে আমাদের কিছু বিদেশি পর্যটক এসেছে, পর্যটকই আমি বলি, যদিও তারা নির্বাচন পর্যবেক্ষক হিসেবে এসেছে। তারা এই ঘুরবে, তাদের কোথায় কোথায় যাবে এগুলো ফিট করা আছে। তারা দেখেন একটা রিপোর্ট দিবে যে আসলেই বিশ্বের সেরা নির্বাচন করেছে ডক্টর ইউনূস। কি আর বলবো, এই হলো বাংলাদেশ, এই হলো বাংলাদেশের মানুষের কপাল। আপনাদের কপালে এই লেখা আছে। আপনারা তো শেখ হাসিনাকে সহ্য করলেন না, শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করলেন, দেশটাকে স্বর্গ বানাবেন। এক ইউনূসের মতো এক ডাকাত ভণ্ড সেই লোকটাকে এনে বাংলাদেশকে ধ্বংস করলেন এবং স্টার কফিনের শেষ পেরেকটা মারা হলো এই নির্বাচনে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার ওই যে গোলাপি ব্যালট, সাদা ব্যালট সব নাকি এক ব্যালট বাক্সে ভরা হবে এবং এই গণনার কাজটা তো ম্যানুয়ালি করতে হবে। এক একটা ভোট কেন্দ্রে আপনি ভাবেন যে বাক্স উল্টাতে হবে, ব্যালট বাক্স, তারপর গোলাপি ব্যালট সাদা ব্যালট আলাদা করতে হবে, এরপর গোলাপি ব্যালটে হ্যাঁ ভোট কোথায় পড়েছে না ভোট কোথায় পড়েছে আলাদা করতে হবে এবং তারপর মার্কা অনুযায়ী সংসদ নির্বাচনের ব্যালটগুলো আলাদা করতে হবে। এই এত গণনার কাজ, এই পরিমাণ আলাদা আলাদা গণনার কাজ যারা গণনা করবেন, যেসব নির্বাচনী কর্মকর্তারা প্রত্যেকটি ভোট কেন্দ্রে, তাদেরকে করতে হবে। এই পরিস্থিতিতে সময় যদি বেশি লেগে যায় তাহলে কি আসলে প্রার্থীরা সহ্য করবেন, বিশ্বাস ধরে রাখতে পারবেন? বাংলাদেশে আজকের ভোটটিকে একটা জমজমাট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আমেজ দিতে যদিও বা মানে প্রজন্মের প্রথম ভোট ইনসাফের পক্ষে হোক, প্রজন্মের প্রথম ভোট মুক্তিযুদ্ধের পক্ষে হোক, এরকম নানা স্লোগান দেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোট মুক্তিযুদ্ধের পক্ষে দেওয়া হবে না বিপক্ষে দেওয়া হবে এই নিয়ে আলাপ চলছে। নারীর স্বাধীনতার পক্ষে দেওয়া হবে নাকি নারীর স্বাধীনতার বিপক্ষে ভোট চলে যাবে, বাংলাদেশের রাষ্ট্রের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন, এমন নানা আলাপ তোলা হচ্ছে বটে। এবং আরেক দল 17 বছর পর বাংলাদেশের মানুষ প্রথম ভোট দিতে পারছে এসব বলে ভোটকে দারুণভাবে বিশেষ করবার চেষ্টা করছে বটে। তবে এই ভোট সবচেয়ে বিশেষ এ কারণে যে এর যে মূল দুই প্রতিদ্বন্দ্বী দল জামায়াতে ইসলামী আর বিএনপি, এর আগে যে নির্বাচনে এ দুটো দল একসঙ্গে অংশ নিয়েছিল 2018 সালের নির্বাচন, সে নির্বাচনেও দল দুটো একই জোট থেকে নির্বাচন করেছিল এবং সেবার জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান রীতিমতো ধানের শীষ নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এই দল দুটো দশকের পর দশক ধরে একসাথে রাজনীতি করেছে, আন্দোলন করেছে এবং 2001 সালে 4 দলীয় জোট সরকার গঠন করে বাংলাদেশে ক্ষমতাসীন ছিল। কাজেই এরকম মিত্র দুটো দল যে তাদের নির্বাচনটিকে, তাদের অংশগ্রহণ করা এই নির্বাচনটিকে ভাগাভাগির নির্বাচনের একটা রূপ থেকে সরিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে পরিণত করার সর্বাঙ্গীন চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সে চেষ্টায় তারা সফল হচ্ছে কিনা সেটা প্রথমত বোঝা যাবে ভোটার অংশগ্রহণ দিয়ে। মানে সারা বাংলাদেশে ভোটাররা কি দলে দলে বেরিয়ে ভোট দেয় কিনা, সরকার একটা সময় পর্যন্ত আদালতের নিষেধাজ্ঞা আসার আগ পর্যন্ত গণভোটের প্রচারণাও চালিয়েছে এবং এ ভোট এ কারণেও বিশেষ, শুধুমাত্র দুটো রাজনৈতিক মিত্র দল তারা তীব্র প্রতিদ্বন্দ্বিতা লিপ্ত হয়েছে এই নির্বাচনে তাই নয়, এই নির্বাচনে সংসদ নির্বাচন আর গণভোট একসাথে অনুষ্ঠিত হবে। কাজেই একই সঙ্গে ব্যালট বাক্সে গোলাপি ব্যালটে সিল মেরে ফেলতে হবে যে ব্যালট বাক্সে, সেই একই ব্যালট বাক্সে সাদা ব্যালটে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী পছন্দ করে ওই একই ব্যালট বাক্সে ফেলবেন ভোটারেরা। ভোটারদের জন্য কাজটাও বেশ জটিল। এর মধ্যে সারা বাংলাদেশ জুড়ে যে পরিমাণ সহিংসতা হয়েছে তফসিল ঘোষণার পর থেকে,
সরকার বলেছে এ সহিংসতা অন্যবারের তুলনায় কম, কিন্তু ওসমান হাদির মৃত্যু থেকে শুরু করে এখন পর্যন্ত যে অস্ত্রবাজির ঘটনা ঘটেছে, এরপর এখনো পুলিশ নির্বাচন কমিশনই বলছে যে অন্তত 9 শতাধিক হারিয়ে যাওয়া অস্ত্র 2024-এর জুলাই আগস্টের এখনো পাওয়া যাচ্ছে না। বিএনপির তরফে বলা হচ্ছে তারা জানে তাদের প্রতিদ্বন্দ্বী দল জামায়াতে ইসলামী নাকি ব্যাপক পরিমাণ লাঠি সোটা দেশীয় অস্ত্র জড়ো করেছে এবং তারা বলছে নির্বাচনে সহিংসতার আশঙ্কা করছে তারা। অন্যদিকে দেখেন এই বিএনপি আরেকটা যে অভিযোগ গুরুতরভাবে নিয়ে এসেছে সেটা হচ্ছে তারা বলছে প্রচুর পরিমাণ বোরখা আর নেকাব তৈরি হচ্ছে এবং তৈরি হয়েছে, বিতরণ হয়েছে, কাজে নারী ভোটাররা বিপুল পরিমাণে বোরখা নেকাব পরে এসে তারা নাকি জাল ভোট দেবেন। মানে দুই দলের অবিশ্বাসের অবস্থাটা এমন। আর বিএনপির একজন শীর্ষস্থানীয় পরিচিত মুখ সিলেটের মেয়র ছিলেন আরিফুল হক চৌধুরী, তিনি এবার সিলেটে এমপি পদপ্রার্থী, তিনি রীতিমতো দাবি করে বসেছেন নারী ভোটারদেরকে নাকি বোরখা নিকাব খুলিয়ে তারপর ভোট দিতে হবে। এই হচ্ছে অবস্থা। আর তখন জাতিসংঘ এসে দাবি করেছে যে বাংলাদেশে যাতে এবারের ভোটে নারী ভোটারদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করা যায়। এখন নারী ভোটাররা কি সত্যি দলে দলে ভোট দিতে যাবেন? সাধারণ মানুষ কি সত্যি দলে দলে ভোট দিতে যাবেন? বাঁশের লাঠি আছে, দেশীয় অস্ত্র শস্ত্র জড়ো হয়েছে, প্রচুর অস্ত্র এখনো উদ্ধার করা যায় নাই, আগ্নেয়াস্ত্র উদ্ধার করা যায় নাই, কিংবা নারীদেরকে বোরখা বা নিকাবের নিচে থাকলে জাল ভোটদাতা বলে সন্দেহ করা হবে। এরপরেও কি সাধারণ মানুষ সত্যি উৎসবের মতো ভোট দিতে যাবেন? আবার দেখেন ভোটের আগের দিন কি চমকপ্রদ এক ঘটনা ঘটে গেল। ভোটের আগের দিন বিমানবন্দরে, সৈয়দপুর বিমানবন্দরে গিয়ে জামায়াতে ইসলামীর ঠাকুরগাঁও জেলার আমির ধরা পড়লেন প্রায় 1.5 কোটি টাকা নিয়ে। প্রথমে জানা গেল 50 লক্ষ টাকা, মানে 1.5 কোটি টাকা নিয়ে ধরা পড়েছেন। তারপর প্রথম আলো সহ পত্রপত্রিকাগুলো পুলিশের বরাতে খবর দিতে থাকলো যে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনের কাছে 74 লাখ টাকা পাওয়া গেছে। এখন এই বিপুল পরিমাণ অর্থ নিয়ে তিনি নির্বাচনের আগের দিন, মানে যখন সব বন্ধ, কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান, অফিস আদালত সবকিছু বন্ধ, তিনি কেন এত পরিমাণ টাকা নিয়ে ঠাকুরগাঁয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন? বিএনপির তরফে সংবাদ সম্মেলন করে বলা হয়েছে যে এই বিষয়টিকে হালকা করে দেখার কোনো উপায় নাই, কিন্তু জামায়াতে ইসলামী বলছে এটা একটা অপপ্রচার। কারণ শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক জানিয়েছেন যে ঠাকুরগাঁও জামায়াতের আমিরকে টাকা বহনে অনাপত্তি পত্র দিয়েছিল কাস্টমস। কাজেই নির্বাচন কমিশনের তরফে বলা হচ্ছে জামায়াতে ইসলামী হোক বা যে কেউ হোক তারা কি টাকা বহন করতে পারবে কিনা, কিংবা কি পরিমাণ টাকা বহন করবে, এর পুরোটাই নির্ভর করে টাকাটা বৈধ কিনা। মানে নির্বাচনের আগে বৈধ অর্থ হলে কোনো ব্যক্তির সেই অর্থ পরিবহনে কোনো অসুবিধা নাই। আর রীতিমতো বিমানবন্দর থেকে বলা হচ্ছে কাস্টমসের অনাপত্তি পত্র ছিল জামায়াতের আমিরের। তাহলে সেনাবাহিনীর সূত্র অনুযায়ী নাকি, সেনা গোয়েন্দা সূত্রে জানতে পেরে নাকি অভিযান চালিয়ে পুলিশ সৈয়দপুর বিমানবন্দরে গিয়ে ঠাকুরগাঁর এই জামায়াতের আমিরকে ধরে ফেললো। ভাবেন তো, মানে ওনার কাছে অনাপত্তি পত্র আছে প্রশাসনের এক অংশের, আবার সেনা গোয়েন্দাদের সূত্র থেকে খবর পেয়ে যে জামায়াতের ঠাকুরগাঁর আমির এত টাকা নিয়ে যাচ্ছেন, পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে ফেললো। সারা বাংলাদেশে দাবানলের মতো সে খবর ছড়িয়ে পড়লো। লাখ লাখ টাকা নিয়ে জামায়াতে ইসলামী ছড়াতে জামায়াতে ইসলামীর এক নেতা নিয়ে যাচ্ছেন এবং হাতে নাতে ধরা পড়েছেন। বিএনপি সংবাদ সম্মেলন করে প্রতিক্রিয়া জানিয়ে ফেললো, অথচ জামায়াতে ইসলামীর তরফে এবং প্রশাসনের তরফে বলা হচ্ছে তারা বৈধ পথে অনাপত্তি পত্র নিয়ে নিয়ম মেনে এই টাকা পরিবহন করছিল। তাহলে ভোটের দিনে এমন যদি একটা কোনো ঘটনা ঘটে যায়, ভোটের দিনে এমন খবর যদি ছড়িয়ে পড়ে কোনো একটি বিশেষ আসন সম্পর্কে, সে আসনে যেই প্রার্থী, যেই রাজনৈতিক দলের প্রার্থী শক্তিশালী অবস্থানে থাকবেন তার কর্মী বাহিনী নিয়ে, সেই প্রার্থী তো এ ধরনের খবরের পর আসলে কিছুতেই সহ্য করবেন না এবং এক রকমের যে ধরনের ক্ষোভ তাতে ছড়িয়ে পড়বে, তাতে ফলাফল যদি শক্তিশালী প্রার্থীর বিপক্ষে যায় তাহলে কি
তার কর্মীরা সেটা মেনে নেবেন? তার কর্মীরা কি সত্যি ওই ভোট কেন্দ্রের, ওই অঞ্চলের, ওই আসনের ফলাফল মেনে নিতে রাজি হবেন, নাকি তারা তখন ব্যাপকভাবে বিশৃঙ্খলা এবং সহিংসতায় জড়িয়ে পড়বেন? দেখেন, এই কথাটা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। আজকে কি ঘটতে যাচ্ছে সেটা ভাবতে গেলে দেখেন, ক্রমাগতভাবে তারেক রহমান সকল জেলায় জেলায় গিয়ে তার যত যত জনসভা সবখানে কি বলেছেন? তিনি গিয়ে বলেছেন তাহাজ্জুদ পড়ে ভোট কেন্দ্রের সামনে চলে এসে ভোট কেন্দ্রের সামনে ফজর পড়তে হবে এবং ফজর পড়ে একেবারে ভোট গ্রহণ শেষে, ভোট গণনা শেষে ভোটের ফলাফল হাতে নিয়ে তবে বাড়ি ফিরতে হবে। এবার ওই যে গোলাপি ব্যালট, সাদা ব্যালট সব নাকি এক ব্যালট বাক্সে ভরা হবে এবং এই গণনার কাজটা তো ম্যানুয়ালি করতে হবে। এক একটা ভোট কেন্দ্রে আপনি ভাবেন যে বাক্স উল্টাতে হবে, ব্যালট বাক্স, তারপর গোলাপি ব্যালট, সাদা ব্যালট আলাদা করতে হবে, এরপর গোলাপি ব্যালটে হ্যাঁ ভোট কোথায় পড়েছে, না ভোট কোথায় পড়েছে আলাদা করতে হবে এবং তারপর মার্কা অনুযায়ী সংসদ নির্বাচনের ব্যালটগুলো আলাদা করতে হবে। এই এত গোনার কাজ, এই পরিমাণ আলাদা আলাদা গণনার কাজ যারা গণনা করবেন, যেসব নির্বাচনী কর্মকর্তারা প্রত্যেকটি ভোট কেন্দ্রে, তাদেরকে করতে হবে। এই পরিস্থিতিতে সময় যদি বেশি লেগে যায় তাহলে কি আসলে প্রার্থীরা সহ্য করবেন? বিশ্বাস ধরে রাখতে পারবেন যে ভোট কেন্দ্রের ভেতরে নির্বাচনী কর্মকর্তারা এই যে অন্য যে কোনো বারের চেয়ে অনেক বেশি সময় নিয়ে যে ভোট গণনা করছেন, সেই ভোট গণনা সত্যি নিরপেক্ষভাবে হচ্ছে এবং সত্যি তারা ভোট গণনাই করছেন, তারা সেখানে কোনো তাদের গণভোটের পার্সেন্টেজ বাড়াতে কোনো জাল ভোটের ব্যবস্থা করছেন না, আলাদা ব্যালটের ব্যবস্থা করছেন না। তারপর ভাবেন গণভোটের ব্যালটের সংখ্যার সাথে, গণভোটের ব্যালটে আবার এবার কোনো ক্রমিক দেওয়া হয় নাই, তাহলে গণভোটের ব্যালটের সংখ্যার সাথে যদি ভোট গণনা শেষে দেখা যায় সাধারণ নির্বাচনে যে পরিমাণ ব্যালট পড়েছে তার চেয়ে তার সাথে একটা গরমিল আছে, তখন কি হবে? তখন নির্বাচনী কর্মকর্তারাই বা কি করবেন? আর তারা যখন ওই ফলাফল বলবেন তখন কি এটা পোলিং এজেন্টরা মেনে নেবেন? বাইরে যারা অপেক্ষমান থাকবেন নেতার কথায় ভোটের ফলাফল বুঝে নিতে, তারা কি এটা মেনে নেবেন? আপনারা যদি ডাকসু, জাকসু এই নির্বাচনগুলোর কথা মনে করেন, দেখেন বিএনপি একেবারে ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকেই কিন্তু বিভিন্ন রকম অনিয়মের অভিযোগ জানিয়ে আসছিল এবং একেবারে ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত তারা অভিযোগের মধ্যে ছিল। এমনকি ডাকসু নির্বাচনের পর তারা কিন্তু ভোট গণনা শেষের আগেই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে। আর জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে ভোট গণনা শেষের আগেই শুধুমাত্র ছাত্রদল নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে সরে দাঁড়ায় তাই নয়, তাদের যে শিক্ষক মণ্ডলী বিএনপি পন্থী তারাও নির্বাচনী প্রক্রিয়া থেকে সরে দাঁড়ায়। তারাও বলে যে তারা নির্বাচনে কোনো ভোট গণনা টননার মধ্যে নাই। এখন প্রশাসনের কোনো অংশ কি এই কাজটি করবেন কোনো একটি পক্ষের হয়ে? এই আজকে সারাদিনে তারা যদি মনে করেন যে ভোট গ্রহণের মধ্যে নিরপেক্ষতা নাই, পুলিশ, প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি অনেকগুলো পক্ষ তো দায়িত্ব পালন করছে এবং প্রত্যেকটি পক্ষ একেবারে ভোট কেন্দ্রের ভেতরে বা আঙিনার মধ্যে দায়িত্ব পালন করছেন। এই অবস্থায় কোনো একটি পক্ষ কোনো এক দলের জন্য বিশেষ প্রভাব খাটাচ্ছে, এমন আওয়াজ তুলে যদি প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী এসবের ভেতরেও একটা পক্ষ তাদের দায়িত্ব পালন থেকে সরে দাঁড়ায় বা সেই অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে জানান দিতে শুরু করে, তাহলে ডাকসু জাকসুর চেয়ে অনেক ঘোরতর পরিস্থিতি তৈরি হতে পারে। বাংলাদেশে 2018 নির্বাচনটা যদি মনে করেন, 2018 নির্বাচনে দুপুরের মধ্যে কিন্তু বিএনপির জোট শরিক জামায়াতে ইসলামী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিল। বিএনপি দুপুর পর্যন্ত বলেছে, বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন ভালোভাবে হচ্ছে। বিকালের পর ভোট গ্রহণের ফলাফল আসতে শুরু করার পর তারা নির্বাচনের ফলাফল নিয়ে, নির্বাচন যেভাবে হয়েছে তা নিয়ে অভিযোগ শুরু করে এবং পরের দিন ফলাফলের পর তারা নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে। কাজেই 12 তারিখ পুরো দিন তো সহিংসতার ভয় আছে, ভোটাররা ভয় মুক্ত হয়ে অংশগ্রহণ করতে পারবেন কিনা সে ভয় আছে, নারী ভোটাররা সকল বাধাহীন ভাবে ভোট দিতে যেতে পারবেন কিনা সে ভয় আছে, আওয়ামী লীগের ভোটার, সংখ্যালঘু ভোটারদেরকে কি ধরনের ভয় দেখানো হয়, ভয় ভীতি দেখিয়ে ভোট দিতে নিয়ে যাওয়া হয় কিনা সেসব শঙ্কা আছে। কিন্তু ফলাফল ঘোষণার প্রক্রিয়াটি যতটা জটিল
সেটা কি প্রশাসন সত্যি করে আনতে পারবে কিনা দক্ষতার সঙ্গে এবং সময়ের মধ্যে, সেটা নিয়ে যেমন প্রশ্ন আছে, তেমনি নির্বাচন কমিশন সর্বশেষ যেটা বলেছে শুক্রবার সকাল 10টার মধ্যে নাকি তারা আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করে দেবে সংসদ নির্বাচনের এবং গণভোটের। সত্যিই কি সেটা সম্ভব হবে? এই 2.5 লক্ষের বেশি ভোট কক্ষের ভোট একত্র করে, 42,000-এর বেশি ভোট কেন্দ্রের ভোট একত্র করে ভোট এবং গণভোটের ফলাফল শুক্রবার সকাল 10টার মধ্যে ঘোষণা করা সম্ভব হবে? যদি দেরি হতে থাকে তাহলে কি সহিংসতা, অস্থিরতা বাড়বে? অস্ত্র, টাকা, অবিশ্বাস সবই যখন ভোটের মাঠে আছে, গুরুতরভাবে আছে, তখন সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন তারা কোন পক্ষে, সেটাও তো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জামায়াতে ইসলামী অবশ্য হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে যে তারা প্রশাসনের একটি পক্ষ পাতানো নির্বাচন করতে চায়, এমনটা অনুভব করছে। পাতানো নির্বাচন হলে কিছুতেই ফলাফল মেনে নেবে না জামায়াতে ইসলামী, এই হুঁশিয়ারি উচ্চারণ করে রেখেছে।